সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সঙ্গে আছি আমি জাফর সাদিক। নানা টানাপড়েনের মধ্যেও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ ৮ ঘণ্টার এক সভায় না ভোট পুনরস্থাপন, ইভিএম বাতিল, অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা, জোটে ভোট করলেও নিজ প্রতীক ব্যবহারের বাধ্যবাধকতা সহ বেশ কিছু পরিবর্তন এনে আরপিও এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এদিকে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন, মানুষের ভোটাধিকার ভণ্ডুল করে দেওয়া ষড়যন্ত্র চলছে। অন্যদিকে আজ এক বেসরকারি সংস্থার জরিপে উঠে এসেছে 48% মানুষ কাকে ভোট দিবেন সে বিষয়ে সিদ্ধান্তহীনতায় আছেন। সব মিলিয়ে ভোটের ট্রেন যাত্রা শুরু করলেও এখনও নানা বিষয়ে সমাধান হয়নি, আছে কিছু অনিশ্চয়তাও। সাম্প্রতিক প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় ভোটের রাজনীতি। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার জাহেদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, এবং তাসলিমা আক্তার, রাজনৈতিক পরিষদ সদস্য, গণসংহতি আন্দোলন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়া ঠেকাতে না ভোট রেখে আরপিও সংশোধন, জোট করলেও ব্যবহার করতে হবে নিজস্ব প্রতীক, আসন ভিত্তিক ভোট ও ফল বাতিলের ক্ষমতা ফিরল ইসিতে। গণতন্ত্রে ফেরা বাধাগ্রস্ত করতে ভোটাধিকার ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে, অভিযোগ তারেক রহমানের। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যয়। মৌচাকে বেসরকারি মেডিকেলের পার্কিংয়ে গাড়িতে মিলল দুজনের মরদেহ, প্রাইভেট কার মালিককে তলব। ডিজিটাল ফুটপ্রিন্ট সংগ্রহ, ফুটেজ বিশ্লেষণে জট খোলার চেষ্টা পুলিশের। এবং হলফনামায় তথ্য গোপন করে প্লট নেন শেখ হাসিনা, আদালতে দুদক কর্মকর্তা। ট্রাইব্যুনালে চাংখারপুল হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ, কোনো ষড়যন্ত্রে বন্ধ হবে না বিচার। জাহেদ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে অনেকগুলো ঘটনা ঘটেছে দেশে। আমরা ভেবেছিলাম যে নারী সংস্কার কমিশনের ব্যাপারে যেই গোল টেবিলটা হয়েছে গতকাল, সেটা নিয়ে আলোচনা করার সুযোগ ছিল, কিন্তু এর বাইরেই হুট করে আজকে দেখলাম ৮ ঘন্টার একটা বৈঠকের পর নির্বাচন কমিশন আরপিওতে গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী এনেছে। অন্যদিকে বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশের অন্যতম, সেটা হচ্ছে বিএনপি, তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এখনও ভোট বানচালের ষড়যন্ত্র চলছে। যেমনটি প্রথমে বলছিলাম যে বিআইজিডির একটি গবেষণায় উঠে এসেছে যে এই মুহূর্তে এসে ৫,০০০ মানুষের মধ্যে জরিপ চালিয়ে তারা দেখেছেন যে বিএনপির সমর্থন কিংবা ভোট প্রায় 4% কমেছে, জামায়াতের ভোটও খানিকটা বেড়েছে, আর এনসিপির হচ্ছে প্রায় 1% বেড়েছে। তো সব মিলিয়ে ভোটের ট্রেন তো যাত্রা শুরু করলো, আরপিও সংশোধনী হচ্ছে। ভোট নির্ধারিত সময়ে হতে গেলে কি কি বিষয়ে বাধা থাকবে? ধন্যবাদ। বাধা হচ্ছে ঐক্যমত্য, মানে আমাদের সবার একমত হতে হবে আমরা ভোটে যাব। মানে আমরা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলি। এই ইনক্লুসিভ ইলেকশন মানে আওয়ামী লীগ না, আওয়ামী লীগের বাইরে যারা যারা দল আছে, ক্রিয়াশীল দল, তারা একমত হতে হবে, তারা নির্বাচনটায় যাবে। এখন পর্যন্ত বিএনপির বাইরে, বিএনপি এবং তার সাথে অ্যালাইন্ড যেসব রাজনৈতিক দল আছে, এর বাইরের যেসব দল, তার মধ্যে গুরুত্বপূর্ণ দল জামায়াতে ইসলামী, সংখ্যাগত দিক থেকে খুব বড় না হলেও এনসিপি তার নেতৃত্বের কারণে, আমাদের এই অভ্যুত্থানের যারা গুরুত্বপূর্ণ ফেস, তারা থাকার কারণে তাদেরকেও গুরুত্ব দেই। এ দুটো দলই নানান রকম শর্ত দিচ্ছেন। যেমন জামায়াত ইসলামীর নায়েবে আমির দুদিন আগেই বলেছেন যে তারা লোয়ার হাউসেই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের আন্দোলন করবেন। সংস্কার বিচারের কথা তো ছিলই। এনসিপি আরেকটা কথা দীর্ঘদিন থেকে বলছে, কিছুদিন হলো বলেনি, সেটা হচ্ছে এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করতে চান না। এখন আমি এটাকে এভাবে বলি সব সময় যে রাজনৈতিক দলগুলো তাদের কিছু রাজনৈতিক রেটরিক মাঠে রাখেন, এটা রেখে তারা চেষ্টা করেন যে ঠিক আছে, আমি সরকারের উপরে কিছু চাপ যদি দিতে পারি, সরকারের কাছ থেকে তাদের কিছু এক্সপেকটেশন আছে, অথবা অন্য কোনো দলের কাছ থেকে কোনো এক্সপেকটেশন আছে, এটার জন্য যদি এই রেটরিকগুলো হয়, দ্যাটস ফাইন। কিন্তু প্রবলেম হচ্ছে এই পারসেপশন আমাদের সোসাইটিতে আছে। আমি যখন কথা বলি, অনেকে মনে করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, অনেকেই মনে করেন, যারা খোঁজ খবর রাখেন রাজনীতির তারাও। কেন তারা এভাবে ভাবেন সেটা নিয়ে অনেকে ধারণা করেন, বিশেষ করে আইনশৃঙ্খলার অবস্থা যেরকম এবং সরকার যে খুব সিরিয়াসলি আইনশৃঙ্খলার উপরে ফোকাস করছে, সেটাও সেই অর্থে না। মানে ধরুন, আমি একটা উদাহরণ দিই। গোপালগঞ্জে 1 বছর পরে যখন এনসিপি নেতারা গেলেন, এখানে যে ঘটনা ঘটলো, 1 বছর কিন্তু সুযোগ ছিল গোপালগঞ্জে নিয়মতান্ত্রিকভাবে, অনেকে ক্র্যাকডাউন টাউন বলে, দরকার নেই, নিয়মতান্ত্রিকভাবে ওখানে কিছু আইনি ব্যবস্থা নেওয়া, অভিযান পরিচালনা করা। কারণ এটা কমন এবং লজিক্যাল পারসেপশন যে সারা দেশের আওয়ামী লীগের লোকজন গিয়ে যারা পালাতে পারেনি তারা ওখানে আছে। কিন্তু দেখুন ওখানে কি ঘটনা ঘটলো।
তো এই কারণে আমাদের মনে হওয়ার সম্ভাবনা আছে যে সরকার এক তো সমস্যা আছে, কিন্তু সরকার যে নিজেও খুব সিরিয়াস এটা করার জন্য সেটা না। আর কেউ কেউ এটা বলার চেষ্টা করেন, দ্যাট ইজ অলসো লজিক্যাল, যেটা হলো একটা নির্বাচন যদি হয় একটা দল ক্ষমতায় চলে আসবে, সেটা যে দলই হোক। কিন্তু সমস্যা হচ্ছে এখন পপুলার পারসেপশন যে দলটা ক্ষমতায় আসবে বিএনপি, তার বাইরেও জামায়াতে ইসলামী বা এনসিপিরও সরকারের উপরে খুব গুরুত্বপূর্ণ প্রভাব আছে। তারা বিভিন্ন ক্ষেত্রে প্রভাব রাখতে পারেন, বদলি পদোন্নতি, বিভিন্ন রকম কন্ট্রাক্ট পাওয়া, তদবির, এগুলো করতে পারছেন। নির্বাচন হওয়া মানে তাদের এগুলো শেষ হয়ে যাওয়া। বা এর বাইরেও কিছু ব্যক্তি আছেন খুবই পাওয়ারফুল, তারা খুবই পাওয়ার এনজয় করেন, বা সরকারের মধ্যে থাকা কোনো কোনো উপদেষ্টার কথা কেউ কেউ বলেন তারা ক্ষমতায় থাকতে খুব পছন্দ করছেন। তো এই সব কিছু মেলালে আসলে একটা শঙ্কার জায়গা তো আছেই। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলছিলেন। আজকেই স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সিগঞ্জে একটা ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে সুষ্ঠু ভোট করা সম্ভব। একই সাথে তিনি বলেছেন সারা দেশে প্রায় ৮০,০০০ সেনা মোতায়েন করা হবে এবং আজকে আরপিওর সংশোধনীতেও কিন্তু মানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীকে যুক্ত করা হয়েছে। তাহলে কি আসলে তারা যে আশ্বাসটি দিচ্ছেন সেই আশ্বাসটি সত্যিকার অর্থেই কি বাস্তব হবে কিনা? খুব সম্ভব, সরকার চাইলেই সম্ভব। আমি একটা উদাহরণ দিই। আপনি যখন কোনো কিছু ঘটে ব্যবস্থা যদি না নেন তাহলে এটা আবার ঘটতে থাকে। মানে উন্নত দেশগুলোতে অপরাধ হয়, কিন্তু ওখানে অপরাধ কম কেন হয়? কারণ রাষ্ট্র অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সরকার ব্যবস্থা নেয়। নির্বাচন যখন প্রসেস শুরু হয়ে যাবে, নির্বাচনে ক্যাম্পেইনের জন্য 2 সপ্তাহ বা 3 সপ্তাহ সময় দেওয়া হবে, সেই সময় নানান রকম সংঘাত সংঘর্ষের পরিস্থিতি হতে পারে। ওইগুলোতে যদি সরকার খুব টাফ স্টেপস নেয় তাহলে আমি মনে করি নির্বাচনের দিনটা যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে, এবং এটা ডিপেন্ড করবে সরকার আসলে চায় কিনা। এটা খুবই জরুরি ব্যাপার। অনেক ধন্যবাদ জাহেদ ভাই। তাসলিমা ভাই, আপনার কাছে আসতে চাই। আপনি তো দীর্ঘদিন ধরে শ্রমিক শ্রেণী এবং নারীদের সংগ্রামের পাশাপাশি বাংলাদেশের যেই রাজনৈতিক পরিস্থিতি সেটিতে একটা ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছেন। আমি আপনাকে শুরুতেই যে বিষয়টি নিয়ে প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে নারী আসন। নারী আসন নিয়ে এখনো কোনো ধরনের ঐক্যমতে পৌঁছানো যায়নি। নোট অফ ডিসেন্ট আছে এবং সেখানে অধিকাংশ রাজনৈতিক দলের বিএনপি সহ তাদের এক ধরনের বিতৃষ্ণা আছে নারীদেরকে সরাসরি নির্বাচন করতে দেওয়ার ক্ষেত্রে। এমনকি নারী সংস্কার কমিশনের প্রধানও আবার বলেছেন কমিশনকে আরেকবার বসতে হবে, ঐকমত্য কমিশনকেও বসতে বলেছেন। তো এই যে এতদিনের আপনাদের আন্দোলন কিংবা এত বড় গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পর এখনও নির্বাচনে নারী আসন প্রশ্নে এই ধরনের বিতর্কগুলো থাকাটা কিভাবে দেখছেন এবং এটা কি হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আমি জাহিদ ভাইকে যে প্রশ্ন করছিলেন সেটা নিয়ে একটু বলতে চাই। আমরা আসলে প্রথম থেকেই দেখি যে অন্তর্বর্তীকালীন সরকার যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা দায়িত্ব গ্রহণ করলেন এবং তাদের একটা বক্তব্য ছিল, এবং আমরা সবাই জানি যে বিচার, সংস্কার এবং নির্বাচন, এবং প্রথম থেকে আমরা দেখেছি যে কিছু বিষয়কে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছে যে নির্বাচন আগে না সংস্কার আগে, সংস্কার না করে নির্বাচন হবে কিনা। এই বিষয়গুলোর কিন্তু একটা ফয়সালার মধ্যে আমরা মনে হয় এসছি, এবং এখানে জুলাই ঘোষণা হবে কিনা, তার আগে আসলে নির্বাচন হবে, এই বিষয়গুলোর মধ্যে একটা মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা ছিল। কিন্তু আমরা বরাবর গণসংহতি আন্দোলন থেকে বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও আমরা বলার চেষ্টা করেছি যে বিচার, সংস্কার, নির্বাচন এগুলো সমান তালেই আসলে চলতে পারে, এবং আমরা একটা ফ্যাসিবাদী শাসকের বিদায় হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু পুরো সংস্কৃতিটার কিন্তু বদল হয়নি, পুরো ব্যবস্থার বদল হয়নি। ফলে এই কাজগুলো ধারাবাহিকভাবে আমাদেরকে করতে হবে। তো সেই জায়গা থেকে নির্বাচনের জন্য একটা আয়োজন যে করা, সেই আয়োজনের মধ্যে আইন শৃঙ্খলার একটা সুষ্ঠু ব্যবস্থা করা, সেটা কিন্তু রাষ্ট্রের এখন দায়িত্ব আমরা মনে করি। আর নারী আসনের বিষয়ে আপনি যেটা বললেন সেটা দীর্ঘদিন থেকে একটা দাবি ছিল যে সংরক্ষিত আসনে যেই সমস্যাটা আমরা দেখি যে সেটা মনোনয়ন নির্ভর থাকে, দলীয় মনোনয়ন, এবং জনগণের সাথে সেই নারী প্রার্থীদের কোনো নারী যারা সংসদের সদস্য তাদের কোনো যোগাযোগ থাকে না, জবাবদিহিতার জায়গা থাকে না, নির্দিষ্ট কোনো এলাকায় তাদের দায়িত্ব থাকে না। ফলে এই জায়গাটাকে আমরা পরিবর্তন করে আমরা যেটা বলেছি যে এই যে এখন যে 50 আসন আছে এটাও কিন্তু এই ধরেন 15 থেকে 30, 30 থেকে 45, 45 থেকে 50 এই পর্যন্ত আসতেই বাংলাদেশের ইতিহাসে লম্বা একটা সময় লেগেছে। কিন্তু বর্তমান সময়ে আমরা যখন দেখলাম যে গণঅভ্যুত্থানেও ব্যাপক রকম নারীরা অংশগ্রহণ করছে এবং একটা নতুন বাস্তবতার মধ্যে আমরা আছি, এই সময় আমরা আশা করেছিলাম যে দীর্ঘদিনের যে নারী অধিকার কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দরও যে দাবিটা ছিল যে এখানে সরাসরি নির্বাচনের একটা ব্যবস্থা করা, সংরক্ষিত আসন কিন্তু সরাসরি নির্বাচন, সেই দাবিটা এবারও উঠেছে। এবং এটা ঐক্যমত কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক, সেই বৈঠকের মধ্যে এই আলাপ ধাপে ধাপে হয়েছে। প্রথমে আমরা দেখেছি যে 100 আসনে সংরক্ষিত আসনের ব্যাপারে সবাই একমত হয়েছেন, কিন্তু পরবর্তী সময়ে এই সরাসরি নির্বাচনের প্রক্রিয়াটা কি হবে সে বিষয় নিয়ে নানান রকম ভিন্নমত
দেখা গেছে এবং আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে এই 100 আসনে যদি সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা যায় তাহলে ভবিষ্যতে আসলে নারীরা আরও উৎসাহী হবে। তারা যে সাধারণ যে 300 আসন সেগুলোতেও অংশগ্রহণ করার ক্ষেত্রে তাদের যে সামাজিক পরিবেশ সেগুলোর ক্ষেত্রে একটা পরিবর্তন ঘটবে। কিন্তু এটা দুঃখজনক যে আসলে ঐক্যমত কমিশন যে রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়ার যে জায়গাটা ছিল সেখানে সবাই আসলে একমত হতে পারেন নাই। তো সেখানে সেই আবার 50 আসনে সংরক্ষিত আসন সেখানেই ফিরে যাওয়া হয়েছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এইটার ক্ষেত্রে আমাদের দেশের যে পুরুষতান্ত্রিক সংস্কৃতি আছে সেটা পরিবর্তনের জন্য আমাদের আসলে কথা বলা দরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নারীদের অংশগ্রহণ যত বেশি বৃদ্ধি পাবে এইটার প্রয়োজনীয়তাটাকে আমরা আরও সামনে নিয়ে আসতে পারবো। ফলে আমরা যেটা বলেছি যে ঐক্যমত কমিশনের ভেতরে যেইটুকু আমরা একমত হতে পারিনি সেগুলো প্রত্যেকটা দল নিশ্চয়ই তাদের রাজনৈতিক ইশতেহারে নিয়ে যাবে এবং সেই মতামতগুলো তৈরি করার চেষ্টা করবে। এবং এখনও আমরা মনে করি যে এখনও সময় আছে যে এই সংরক্ষিত আসন 100টা সেটার মধ্যে যাতে সরাসরি নির্বাচন হয় সেই বিষয়ে নারী সংগঠন, নারী আন্দোলনের কর্মী, এমনকি রাজনৈতিক দলগুলোরও পুনর্বার এই ঐক্যমত কমিশনকে আবার করে জানান দেওয়া যে এটা আসলে একটা নতুন যাত্রা তৈরি করতে পারে, সেটা আমরা এখনো আশা করি যে সেই সুযোগ আছে। তাসনিমা, আপনার কাছে আবার আসবো। আমি একটু জাহিদ ভাই আপনার কাছে জানতে চাই, যেটি আপা বললেন যে আজকে বদিউল আলম মজুমদার গতকালকে বলেছেন যে আমরা অকপটে স্বীকার করছি আমরা পারিনি, পুরুষতন্ত্র বিজয়ী হয়েছে। ঐক্যমত্য কমিশন যেটি গঠিত হয়েছে সেটি পুরোটাই একটি পুরুষকেন্দ্রিক কমিশন এবং নারী কমিশন তো অবশেষে আলটিমেটলি সেটা আসলে ফাংশনই করতে পারলো না বিভিন্ন কারণে। তো এই যে পুরুষতন্ত্র বিজয়ী হয়েছে এটা বলে এই যে পুরুষরা, আমি, আপনি, আমরা কিংবা বদিউল আলম মজুমদাররা, তারা কি আসলে খুব সহজেই নিষ্কৃতি পেয়ে যান? নিষ্কৃতি পাওয়ার প্রশ্ন না। আমি যদি বলি রাদার মানে বদিউল আলম মজুমদার তো আমি ওনার কমিশনে ছিলাম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম। আমি খুব কাছ থেকে দেখেছি এবং উনি অত্যন্ত সিরিয়াসলি নারীদের জন্য এবং নাকি আমাদের কমিশনে 2জন নারী ছিলেন। মানে আমার প্রথম যে 6টা কমিশন হয়েছে কারোটায় কিন্তু এরকম 2জন নারী ছিলেন না। উনি খুব সিরিয়াসলি চেষ্টা করেছেন। ইভেন আমি ফ্র্যাঙ্কলি যদি বলি, নারী সিটে নির্বাচন কিভাবে হবে এটা এক অর্থে আমাদের জুরিসডিকশন না, এটা কনস্টিটিউশনাল যে কমিশন আছে তার। কিন্তু আমরা আমাদের কমিশনেও এটা নিয়ে আলোচনা করেছি এবং আমাদের সুপারিশের মধ্যে ছিল। তো চেষ্টা হয়েছে, কিন্তু পুরুষতন্ত্র তো আসলে মানে পুরুষতন্ত্র কিন্তু পুরুষের প্রশ্ন না, পুরুষতন্ত্র কিন্তু নারীও পুরুষতান্ত্রিক হতে পারে, পুরুষতন্ত্রের পার্ট হতে পারে। সো এই ঘটনাটা ঘটেছে, দুঃখজনক, কিন্তু আমরা মনে করি যে ফাইটটা ক্রমাগত করতে হয়। এবার হয়নি, আবার হবে, অন্যভাবে হবে। এবার কি আর আশা আছে? আমি মনে করি না এবার আসলে আর আশা আছে। এবং আমি আরেকটা কথা একটু আনতেও চাই সামনে, আমরা ইস্যুগুলো নিয়ে প্রচুর আলোচনা, ডিবেট করেছি। ফ্র্যাঙ্কলি যদি বলি, আমরা সরাসরি নির্বাচনের ব্যবস্থা করলেও দেখা যেত এক অর্থে পুরুষতন্ত্রেরই জয় হতো। কীরকম জানেন? আমরা এর মানে অল্টারনেটিভ কি হতে পারে এটা যখন খুঁজতে গেছি, ঠিক আছে, প্রথম রোটেশনাল প্রসেসের কথা আসলো যে 400 সিট হবে, এর মধ্যে 100 করে ঘুরতে থাকবে। হ্যাঁ, ওটা হতে পারে। অথবা প্রত্যেক দল তার সাম পার্সেন্টেজ নারীকে দেবে। মানে আমরা সত্যিকার অর্থে নারীর এম্পাওয়ারমেন্ট এটা দিয়ে হবে কিনা আমার খানিকটা হলেও সন্দেহ আছে। কেন বলছি? ধর রোটেশন হচ্ছে, কোনো একজন যদি আগের সিস্টেমে হয়, কোনো একজন বড় নেতা এবার নমিনেশন পাচ্ছে না, তার সিটে এবার নারী মানে পূর্ণাঙ্গভাবে নারীকে নমিনেশন দিতে হবে যদি হয়, খুবই সম্ভাবনা আছে যেখানে উনি ওনার নিজের হিসেবে দাঁড়াবেন না, স্বতন্ত্র দাঁড়াবেন, উনি ওনার স্ত্রী, ওনার কন্যা, ওনার বোনকে দাঁড় করিয়ে দেবেন। উদাহরণ দেই, সংসদে যে নারী সদস্য ছিল, হতে পারতো না নারী সদস্যের যেহেতু সিলেক্ট করা যায়, সরকার সবচেয়ে দুর্দান্ত কেপেবল নারীদেরকে দেবে। কিন্তু আমরা দেখেছি তারা কথাও বলতে পারে না। কাকে কাকে দিয়েছে এই প্রত্যেকে ঘুরে ফিরে ওখানে। তাই তো নির্বাচনের জন্য যখন আপনার ধরুন আমরা 30 আরেকটা করলাম যে আমরা 30% বা 25% নারীকে নমিনেশন দিতেই হবে, এটা নারীর জন্য তারপরও ভালো। কিন্তু দিনের শেষে আবার দেখা যাবে ওই নারী আসলে রিপ্রেজেন্ট করছেন ওখানকারই কাউকে না কাউকে, শক্তিমান কোনো পুরুষ, শক্তিমান বা একটা পুরুষতন্ত্রের জায়গা থেকেই হয়তো হচ্ছে। এখন যেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয় সত্যিকার অর্থে, সেটা হলো এগুলোর চাইতে আরপিওতে আমাদের প্রত্যেকটা কমিটিতে 30% নারীর কথা হয়েছিল। এখন পার্লামেন্ট ইলেকশন যেটা একটা খুবই লুক্রেটিভ জায়গা, প্রত্যেকে তার স্ত্রী কন্যাদেরকে নিয়ে আসেন জোর করে, কিন্তু কমিটিতে দেখা যাবে ওটা আর এত হচ্ছে না। সুতরাং ওখানে নারীরা কিন্তু ইনক্রিজিংলি যদি ঢুকতে পারেন, 30% যদি একটা কমিটিতে নারীকে রাখা হয়, আমার মনে হয় এম্পাওয়ারমেন্টের জায়গা। আমি বলছি না এমপির ক্ষেত্রে এটা বাদ মানে 30% বা 25% সংরক্ষণ করতে হবে না, কিন্তু ওখান থেকে যদি করি প্রচুর নারী কিন্তু শক্তিশালী হয়ে মাঠে চলে আসবে এবং তারা কিন্তু পুরুষদেরকে ভালোভাবে চ্যালেঞ্জ করতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে জাহিদ ভাই। আমি এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। ভোট নিয়ে কথা হচ্ছিল, আমি যেটা প্রথমেই বলছিলাম,
যে বিআইজিডির যে গবেষণাটি আমরা দেখতে পাচ্ছি তাতে 2024 সালেও তারা হচ্ছে বলেছিল 38% না 16.30% হচ্ছে বিএনপির কে ভোট দিবে। 2025-এর আগস্টে এসে বলছে 12%, মানে বিএনপির ভোট প্রায় 4.6% কমেছে। জামায়াত ইসলামীর ভোটও প্রায় 1% কমেছে, কিন্তু এনসিপির ভোট প্রায় 1% বেড়েছে এরকম দেখা যাচ্ছে, 2 থেকে 2.80%। প্রথমত হচ্ছে এই জরিপের ভিত্তি কতটা আপনি মনে করেন যে বাস্তব, কিংবা এটা আসলে সমাজে কতটা প্রতিফলিত হবে এই চিত্রটা? দ্বিতীয়ত, এটা হচ্ছে পালস জরিপ, তারা বলেছেন যে একবার তারা অক্টোবরে দেখেছেন, এখন আগস্টে দেখেছেন, নির্বাচনে হয়তো আরেকবার দেখবেন তারা। এবং দ্বিতীয়ত হচ্ছে বাস্তব চিত্র কি এরকমই মাঠের? আমি জানি না। আর যে সংখ্যা আছে, কেউ কেউ স্যাম্পল সাইজ নিয়ে প্রশ্ন করেন, তাদের আসলে একটু না জানার কারণে ফেসবুকে দেখেছি স্যাম্পল সাইজ আপনি যদি ঠিকঠাক মতো সব জায়গা থেকে নেন, এই প্রতিষ্ঠানটা একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন, তারা স্যাম্পলিং কীভাবে করতে হয় আমরা জানি, সুতরাং তারা জানেন, এর কোনো সন্দেহ নেই। সো এটা সঠিক স্যাম্পলিং হয়েছে। কিন্তু আমার একটা কনফিউশন হচ্ছে, বাংলাদেশের মানুষ আমি ধারণা করি সঠিক ডেটা দেয় না, আমাদের এই টেন্ডেন্সি কম। এখন ধরেন জামাত আর বিএনপির প্রায় সমান সমান ভোট, আমি অন্য একটা উল্টো আর্গুমেন্ট দিই, জামাত লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলে না, বলছে তো। তো জামাত আর বিএনপি যদি সমান সমানই হয় মোটামুটি, তো জামাত এখানে কেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন? তার মানে হচ্ছে জামাত জানে ও আসলে ফার্স্ট পাস দ্য পোস্টের যে সিস্টেম সেটা সে জিতবে না, ভালো করবে না, তার চাইতে তার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলেই সে বেশি সিট পেতে পারে। তারও তো নিশ্চয়ই ধারণা আছে, জরিপ আছে, প্রত্যেকটা দল তার মতো করে, আমি যতদূর জানি বিএনপিও জরিপ করছে তার মতো করে। তো ব্যাপারটা এইরকমই। আমি আসলে সত্যিই জানি না যে 50%-এর মতো। আমি একটা উদাহরণ দিই, ধরুন তরুণ ভোটাররা নতুন করে এসছেন, সেটা একটা ইস্যু, কিন্তু বিএনপির তো একটা ভোটার পার্সেন্টেজ ছিল, মানে ওই মানুষ, মানে আওয়ামী লীগ এই দেশটাকে ধ্বংস করে যাওয়ার পরও বিরাট সংখ্যার লোক এখনো আওয়ামী লীগ। হ্যাঁ, এখানে জরিপে দেখা যাচ্ছে 7.3% 7.3, আমি আরো বেশি মনে করি না, 40% তো দিচ্ছেই না ভোট, কাকে দিবে জানাই না, তারা সিদ্ধান্ত 7.3 না, আরো বেশি আমি আমার আশপাশে দেখি। আর বিএনপির লোকজনের, বিএনপি কি অপরাধ করে ফেললো যে আমরা এখন আর বিএনপিকে ভোট দেবো? তো হার্ডকোর ভোটার ছিল অ্যারাউন্ড 30%। আওয়ামী লীগের না হয় অন্যায় অত্যাচারের জন্য, আমার বিচারে কিন্তু আওয়ামী লীগের, মানে এখন লোকজন আওয়ামী লীগ বলতেও মনে হয় অনেকে সব স্বচ্ছন্দ বোধ করে না, কিন্তু আওয়ামী লীগের অ্যারাউন্ড 20% ভোট এখনো আছে বলে মনে করি। আমি আমার চারপাশে দেখি তো এখনো তাদের কোনো অনুতাপ নেই, তারা এখনো ক্লোজ জায়গায় বলেন যে তারা ভোট হলে, নৌকা থাকলে নৌকায় ভোট দিতেন। তো আওয়ামী লীগই ছাড়ছে না এত কিছুর পর, বিএনপি লোকজন ছেড়ে দেবে? আমার কাছে খুবই অবাক লাগে। এটা নিয়ে আমি আসলে কনভিন্স না। আমি ওনাদের প্রসেসের দোষ দিচ্ছি না, আমাদের দেশের মানুষজন সঠিক তথ্য দেয় কিনা, আমার কাছে এটা নিয়ে কনফিউশন। ধন্যবাদ জায়েদ ভাই। তাসলিমা আপা, আপনাকে একটু ভিন্ন প্রসঙ্গ করতে চাই, যেটি ভাই বলছিলেন যে বিএনপি কিংবা আওয়ামী লীগ অপরাধ করলেও তাদের ভোট থাকে। একদম মানে একদম সাম্প্রতিক ঘটনা আজকেই যেটা প্রকাশ পেয়েছে, যে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর, সেই সাদা পাথর উধাও হয়ে গেছে, সেটা এখন মরুভূমি হয়ে গেছে। আমি একটু খোঁজ করলাম, আমি কিছু পত্রিকার কাটিং দেখলাম, এখানকার স্থানীয় সাংবাদিকদের সাথে খোঁজ খবর করলাম। খোঁজ নিয়ে যেটি দেখলাম, একটি দলের সেখানকার মানে জেলা কিংবা উপজেলার যে সভাপতি, তার সাথে মিলে এক্সিস্টিং যতগুলো দল আছে প্রশাসন সহ সবাই মিলেই সেটা ভাগ বাটোয়ারা করে নিয়েছেন। সো এগুলো আসলে একে তো অন্তর্বর্তী সরকার ঠেকাতে পারছে না কেন, দ্বিতীয়ত হচ্ছে এগুলো ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে কিনা? যে কথাটা আমি একটু আগেও আপনাকে বলছিলাম যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসকের পতন ঘটেছে, কিন্তু আমরা যে দীর্ঘ 15 বছর বা তারও আগেও যদি আমরা বলি যে আমরা যে শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম, সেই শাসন ব্যবস্থার মধ্যে আমরা বারবারই দেখেছি ক্ষমতা হয়ে গেছে আপনার লুটপাট বা নিজের ব্যক্তিগত অর্থ সম্পদ তৈরি করার একটা মাধ্যম হিসাবে। তো সেই ব্যবস্থার যে সংস্কৃতি, সেটা থেকে তো আমরা বের হয়ে আসতে পারি নাই। সেটা যদি আমরা বলি যে আমরা বের হয়ে আসছি এই 1 বছরের মধ্যে, এটা আসলে একটু আজগুবি হবে ব্যাপারটা। ফলে আমাদের মানে পুরো আমাদের যে সংস্কৃতিটাকে আমরা ধারণ করতেছি, সেটার পরিবর্তন যদি না হয় তাহলে এই রকম অবস্থা, এবং সেটা খুব রাতারাতি পরিবর্তন হওয়াও সম্ভব না। সেইটার জন্য আমার কাছে মনে হয় যে জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা, সেটা আমরা নির্মাণ করতে পারবো কিনা সেটার উপরে নির্ভর করবে যে এই রকম ঘটনাগুলো ঘটবে কিনা। ফলে আমার মনে হয় যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন তরুণ সহ জনগণের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, এবং সেখানে এই জবাবদিহিতা ছাড়া যা খুশি তাই করা, সেই জায়গাটা আমার মনে হয় যে আগামী সময়ে এটা সবসময় প্রশ্নের মুখে থাকবে। এটা খুব সহজ হবে না। আমরা আগে এই গত 15 বছর যেভাবে দেখেছি যে জবাবদিহিতার ঊর্ধ্বে গিয়ে যা খুশি তাই করা, লুটপাট থেকে শুরু করে সমস্ত কিছু একটা কুক্ষিগত করা, সেই জায়গাটা আমার মনে হয় যে একটা প্রশ্নবিদ্ধ জায়গায় তৈরি করার মতো জায়গা আসবে সামনে। ভোটের মাঠে কি এটার প্রভাব পড়বে?
ভোটের মাঠে আমার মনে হয় যে ভোটের মাঠে তো আসলে অনেক রকম হিসাব নিকাশি এখানে হয়। তো আমার মনে হয় যে এই সময় জনগণের মধ্যেও এই আকাঙ্ক্ষাটা থাকবে যে নতুনভাবে তারা যারা ক্ষমতায় যাচ্ছে তারা আসলে জনগণের পক্ষে কিভাবে ভূমিকা রাখছে সেই হিসাব নিকাশগুলো নিশ্চয়ই জনগণ করবে। আমার মনে হয় যে এগুলো একটা প্রভাব ফেলবে। আমরা তাসলিমা আপা, জাহিদ ভাই আপনাদের কাছে আবার আসবো। তার আগে ভোট নিয়ে বোধহয় আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, তিনি প্রশ্ন করতে চান। জনাব আব্দুল সালাম, আপনি যে প্রশ্নটি করতে চান আপনার প্রশ্নটি করবেন, শুধুমাত্র কাকে উদ্দেশ্য করে করছেন সেটিও বলবেন। আমি ঢাকা থেকে বলছিলাম, মোহাম্মদ আব্দুল সালাম। ওই আমি ওই যে জাহিদ সাহেবের কাছে বলছিলাম, আপনার প্রশ্নটা বোঝা যাচ্ছে আমরা না। তো জি, হ্যাঁ। মানে জনগণ, মানে সাধারণ দেশের নাগরিক, আমরা অন্ধবিশ্বাসে আওয়ামী লীগ করতাম। এখন মনে করেন যে আমরা গরিব মানুষ, গাড়ি চালায় খাই, এখন কি আমরা ভোট দিতে পারবো? আওয়ামী লীগ তো নাই। জি, অনেক ধন্যবাদ আপনাকে আব্দুল সালাম ভাই। জাহিদ ভাই, যারা আওয়ামী লীগের সমর্থক ছিল অন্ধবিশ্বাসে, জি। তারা কি এখন ভোট দিতে পারবে কিনা? এবার পারছেন না, এই অন্ধবিশ্বাসটা এবার একটু মানে হজম করে ফেলতে হবে। মানে আওয়ামী লীগ যা করে গেছে তাদের বিচার হওয়ার আগে, তারা বিচার হবে তাদের দলের আইসিটিতে, সেটায় বিচার মানে হচ্ছে নিষিদ্ধ হতে পারে, নাও পারে। এবং এই প্রসেসটার মধ্য দিয়ে আমাদের এই নির্বাচনটা হয়ে যাবে। এটা 6 মাস, কারণ তাদের কর্মসূচি বন্ধ আছে। সো এবার পারবেন না, কিন্তু তাদের ভোটাধিকার আছে। তারা অন্য কাউকে, নৌকা মার্কা ছাড়া নৌকা মার্কা অন্য কাউকে বা আওয়ামী লীগের স্বতন্ত্র হতে পারে। আমি প্রায় বলছি, পাকিস্তানে যখন তেহরিক ইনসাফকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছে, আমি আওয়ামী লীগকে যে প্রসেস আনা হয়েছে তা একদমই অন্যায় আছে বলে মনে করি না। তেহরিক ইনসাফ, পিটিআই পাকিস্তান ধ্বংস করে নাই, আওয়ামী লীগ করেছে। তো পিটিআই নিষিদ্ধ করে দেওয়ার পর ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে জেনারেল যে সিট, তাতে তারা পিএমএল যে শাহবাজ শরীফের যে দল, তার চাইতে 20টা সিট বেশি পেয়েছে, 94 বা 95 পেয়েছে, এটা 75 পেয়েছিল স্বতন্ত্র পিটিআই। তো আওয়ামী লীগের যদি কেউ স্বতন্ত্র থাকে, কেউ যদি ইন্ডিয়া থেকে এসে নির্বাচন করার সাহস রাখেন, বা দেশে যারা আছেন যদি পরিষ্কার কেউ থাকে, আওয়ামী লীগের কোনো পরিষ্কার লোক আছে বলে আমার মনে হয় না, যদি সাহস করে দাঁড়ান তাহলে স্বতন্ত্রদেরকে ভোট দিতে পারেন। এবং আওয়ামী লীগের জন্য এবার এটা একটা অপশন হতে পারে। আমি পিটিআইকে দেখাচ্ছি বারবার, তারা পাকিস্তানের মতো একটা বিভৎস স্বৈর শাসকের দেশে, মানে মিলিটারির কন্ট্রোলের মধ্যে এরকম রেজাল্ট করেছেন। এবার খুবই ফেয়ার নির্বাচন হবে। স্বতন্ত্র যারা কোনো কারণে প্রার্থিতা বাতিল হবে না, তারা যদি নির্বাচন করেন, তারা আওয়ামী লীগের লোক যদি হন, তারা করুন, তাদেরকেও ভোট দিতে পারেন তারা। এটা হতে পারে এবারকার অন্তত অপশনটা। আজকে প্রসিকিউশনে একটি ফোন আলাপ জমা দেওয়া হয়েছে। আপনি বোধহয় মধ্যেই দেখেছেন যে তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার কথোপকথন 14 জুলাইয়ের। সেখানে তিনি মাকসুদ কামালকে এক পর্যায়ে বলেছেন যে রাজাকারদের কি অবস্থা করেছি দেখিস নাই, ওদেরকেও ছাড়বো না। সো শেখ হাসিনার এই বক্তব্য দেওয়ার পরও শেখ হাসিনার প্রতি সমর্থন যারা করছেন কিংবা রাখছেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? আমি কষ্ট পাই, সত্যিকার অর্থে কষ্ট পাই। তারা হয়তো শেখ হাসিনাকেই বিশ্বাস করেন। শেখ হাসিনার যতগুলো অডিও এসছে, উনি প্রত্যেকবার 5 মিনিট পর পরই বলেন আমার কি অপরাধ, মানে উনি জানেন না ওনার কি অপরাধ। তো ওনারাও সম্ভবত মনে করেন ওনার কোনো অপরাধ নেই। কিন্তু এরা আমাদের দেশের মানুষ, এটা আমার কাছে খুবই ফ্রাস্ট্রেটিং। এবং আমি আশা করি তাদের সাথে আমাদের যোগাযোগ বাড়াতে হবে, তাদের সাথে আমাদের এই ব্যাপারগুলো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে। কিন্তু ফ্রাস্ট্রেটিং কারণ হলো, একটা জিনিস খেয়াল করবেন, আমরা জামায়াতে ইসলামীকে কেন, তারা যদি ফৌজদারি অপরাধ 71 নাও করে থাকে, তর্কের খাতিরে বলছে তারা করেছে, কিন্তু নাও যদি করে থাকে, আমরা এই অভিযোগ করি তুমি পাকিস্তান মিলিটারির সমর্থন ওয়ার দিয়েছে। ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি, রেপ, কিলিং, টর্চার, এগুলোকে নৈতিকভাবেও সমর্থন করতে পারো না, কারণ এটাই ক্রাইম। শেখ হাসিনা 15 ইয়ার্স বাংলাদেশে যা করেছে, জুলাই আগস্টে যা করেছে, সেটাকে কেউ যদি এখনো নৈতিকভাবেও সমর্থন করে, এটা একরকম ক্রাইমও বটে আমার কাছে মনে হয়। তো যাই হোক, এখন এটা দুঃখজনক, কিন্তু এটা হয়েছে, এটা ঘটেছে। এটা নিয়ে আমাদের গভীর সমাজতাত্ত্বিক এবং মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা বা অ্যানালিসিস বা রিসার্চ হওয়া দরকার আছে। এবং এটা থেকে মানে বিআওয়ামীকরণ, মানে তাদেরকে মধ্যে বেরিয়ে আনার, মানে কাউন্সেলিংয়ের মাধ্যমে হোক, চেষ্টার মাধ্যমে হোক, বা পলিটিক্সের মাধ্যমে হোক, পলিটিক্সের মাধ্যমেই করা উচিত হবে। কাউন্সেলিংগুলো তার সাইকিয়াট্রিস্ট পাঠিয়ে আমরা করবো না, পলিটিক্যাল পার্টিগুলো যদি পারে সেই কাজটা করে তাদেরকে এখান থেকে সরিয়ে আনা ভালো হবে। আর তাদের যে চিন্তাগত পলিটিক্যাল যদি ইডিওলজি থাকে, আওয়ামী লীগের কোনো ইডিওলজি আছে বলে মনে করি না। লাস্ট 6 ইয়ার্স আওয়ামী লীগ একটা গ্যাং অফ মাফিয়া ছিল। কিন্তু যদি কেউ আওয়ামী লীগের এক সময়কার যে পলিটিক্যাল ইডিওলজি ছিল, একটা সেন্ট্রাল লেফট পার্টি, যদি এরকম হয়, তারা নতুন একটা পার্টি ফর্ম যদি করেন, সেটা একটা খারাপ আইডিয়া না। তারা জি জাহিদ ভাই, ধন্যবাদ। তাসলিম আপা, আপনার কাছে ভিন্ন বিষয় নিয়ে আসি। আরেকটা জিনিস, আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছেই তা না। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়, তাহলে ওনারা আবার আওয়ামী লীগ করবেন, অসুবিধা নেই। সেটি হচ্ছে, আমরা জেনেছিলাম গত মাসেই শুনেছিলাম 8 আগস্ট যে জাতীয় সনদ, জুলাই সনদ, সেটি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা আছে।
এখন আবার দেখছি যে এই যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেটি নিয়ে ঐকমত্য কমিশন বিশেষজ্ঞ প্যানেলের সাথে আলাপচারিতা শুরু করেছেন এবং তারপর জুলাই সনদ স্বাক্ষর হবে। তো এটাকে কিভাবে দেখছেন? আদৌ বাস্তবায়নের ক্ষেত্রে অনেকগুলো বিকল্প এসছে। কেউ বলছেন যে সুপ্রিম কোর্টের রেফারেন্স নেওয়ার জন্য, কেউ বলেছেন যে গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য, রাজনৈতিক কিছু দলও গণভোট চাচ্ছে। আবার বিশেষ পরিস্থিতি বিবেচনায় নেওয়া যায় কিনা সেটির কথাও কেউ কেউ বলেছেন। অন্তর্বর্তী সরকারই তো সংবিধান অনুযায়ী আসেন নাই, তো সেটার কথাও কেউ কেউ বলেছেন বিশেষজ্ঞদের মধ্যে। এখন জুলাই সনদ আদৌ কিভাবে বাস্তবায়িত হবে বলে আপনার মনে হয়, কিংবা কিভাবে হওয়া উচিত, এবং এখন পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষর না হওয়াটা আসলে রাজনীতিতে কোনো প্রভাব রাখবে কিনা? জুলাই সনদটা তো আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জুলাই ঘোষণা, জুলাই সনদ তো এক না, সেটা আমরা জানি যে জুলাই ঘোষণা ওটা 5 তারিখে হয়ে গেছে already। এটা হয়েছে। তো জুলাই সনদের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রায় 30টি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত কমিশন বসেছে এবং যতটা সম্ভব সেখানে যেই বিষয়গুলোতে একমত হওয়া যায় সেগুলোতে একমত হওয়া গেছে। সেগুলোকে এখন মানে এখানে সনদ আকারে নেওয়ার জন্য যে প্রক্রিয়াটা, সেটা নিয়ে বিভিন্ন রকম মতামত আছে। আমরা যেটা বলেছিলাম যে এটা সংবিধান সভার মধ্য দিয়েই আসলে জুলাই সনদটাকে নির্বাচনের পরে সেটাকে কার্যকর করার জন্য, এবং এখানেও মানে আসলে কিভাবে এটার আইনি প্রক্রিয়াটা হবে সেটা নিয়ে একটা আলাপ আলোচনা চলছে। তবে আমরা আশা করি যে এটার একটা মানে যাতে এইটা গ্রহণ করা হয়, যেই ক্ষমতায় যাক তারা যাতে এই জুলাই সনদগুলো বাস্তবায়ন করে, সেইটার জায়গায় পৌঁছানোটাই হচ্ছে এখন কাজ। যেহেতু এটা একটা ঐক্যমত্যের ভিত্তিতেই করতে হবে এবং দিন শেষে আসলে যারা ক্ষমতায় যাবেন তাদের হাতেও অনেক কিছু অর্পিত আছে। ফলে সেই জায়গাগুলোতে যাতে ঐক্যমত হয় এবং প্রক্রিয়াটা এমন হয় যে এই প্রক্রিয়াটা আসলে সকলের জন্য গ্রহণযোগ্য, সেই কারণেই আমার মনে হয় যে এটার জন্য একটু সময় নেওয়ারও প্রয়োজন আছে। এবং আমরা আশা করি যে এটা আসলে কোন পদ্ধতিতে হবে সেই আলাপ আলোচনাগুলো বিশেষজ্ঞ সহ রাজনৈতিক দলের সাথে, সকল দলের সাথে আলোচনার ভিত্তিতে নির্বাচনের আগে এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ আপা আপনাকে। জায়েদ ভাই, আপনি তো কমিশনের সদস্যই ছিলেন একটি, মানে সর্বশেষ এসে ঠেকেছে হচ্ছে 20টি মৌলিক সংস্কারে। তার মধ্যে আসলে সম্ভবত 9টিতে নোট অফ ডিসেন্ট সহ একমত হয়েছে। তো এই অবস্থায় থেকে রাজনৈতিক দলগুলো তো বলা যায় যে অধিকাংশ জায়গাতেই তারা আসলে ঐকমত্য হয়েছেন। তাহলে এটা এখানে এসে আটকে যাওয়ার কারণটা কি? আর দ্বিতীয়ত হচ্ছে যেগুলোতে তারা ঐকমত্য হয়েছেন, যেগুলো আশু বাস্তবায়নযোগ্য বলা হচ্ছে সেগুলো বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু জনগণের কাছে সেটার প্রপার মেসেজটা নাই যে কোনগুলো বাস্তবায়ন হচ্ছে, কিংবা চিত্রটাও পরিষ্কার না। এই ক্ষেত্রে সরকারের আসলে কি ধরনের দায়বদ্ধতা কিংবা ব্যর্থতা আছে? মানে অনেকগুলো অনেক আগে করার সুযোগ ছিল। যেমন ধরুন, এই সরকার যখন প্রচুর সংস্কারের কথা বলছে, তাকে এটা ভিজিবল করতে হবে, সে সংস্কার করছে। ঐক্যমত্য কমিশনের কাছে যতগুলো প্রপোজাল গেছে তার বাইরে 6টা সংস্কার কমিশনের একটার তো কোনো প্রপোজাল যায়নি পুলিশ সংস্কার কমিশন, কারণ এটা প্রশাসনিক ঠিকঠাক করার মাধ্যমে এটা করে ফেলা যাবে। বাকি 5টার মধ্যেও 130টার মতো সংস্কার প্রস্তাব ঐক্যমত্যে পাঠানো হয়নি, যেগুলো এখনই করে ফেলা যায়, করা হয়নি। দীর্ঘদিনও ঠিক মতো করা হয়নি। প্রাথমিকভাবে তারা যখন বসেছেন তখনও অনেকগুলো সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হয়ে গেছে, এবং ওগুলো একটা সুবিধাও ছিল। ওগুলো আসলে আইন সংশোধনের মাধ্যমেই করা যায়। একটা দেশে যখন পার্লামেন্ট থাকে না তখনও আইন বানানো যায়, তখন আমরা এটাকে আইন বলি না, এটাকে অর্ডিন্যান্স বলি, অধ্যাদেশ বলি। তো অধ্যাদেশের মাধ্যমে করে ফেলা যেটা পরবর্তী পার্লামেন্টে এটা আইন হিসাবে পাশ করে নিলেই হতো। এগুলো হয়নি, এবং এটা মেসেজ এই কারণেই প্রবলেম। যখন সংস্কার নিয়ে প্রচুর কথা হয়, আপা যেটা বললেন যে সংস্কারকে বারবার ইলেকশনের সামনে আনা হচ্ছে, সংস্কার করতে হবে, কিন্তু আমি তো দেখছি সরকার সংস্কার ঠিক মতো করছে। কেন করছে না তারা আসলে? আপনার কি মনে হয় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে? এখন তারা কি পারছে না জায়গা মতো কাজ করতে, কোথাও বাধাগ্রস্ত হচ্ছে, নাকি ইচ্ছার অভাব? আমার ইচ্ছার অভাব বলে মনে হয়। এই জন্যই সংস্কার এখন শেখ হাসিনার সময়কার উন্নয়নের মতো হয়ে গেছে কিনা, এই শব্দ, এই তুলনাও কেউ কেউ করেন। যেমন উন্নয়ন সামনে রেখে বলা হতো ইলেকশন খুব বেশি জরুরি না, উন্নয়ন হোক, ইলেকশন খারাপ হলে অসুবিধা নেই, অমুক দেশে ইলেকশন ভালো হয় না কিন্তু উন্নয়ন হয়েছে। তো সংস্কার এই কারণে পিছিয়ে গেছে কিনা, সংস্কারকে ঝুলিয়ে রেখে নানান সময় ক্ষেপণ হচ্ছে কিনা, এই আলাপ এখন যৌক্তিক, এবং আমার কাছে খুব অযৌক্তিক বলে মনে হয় না। কারণ সরকারের মধ্যেই একটা অংশ আছে যারা নির্বাচনটাকে ডিলেট করতে চেয়েছে বলে আমি মনে করি। আর আরেকটা কথা হলো যেটা জরুরি, সেটা হচ্ছে কিছু কিছু সংস্কার বা সবগুলো সংস্কার যে একদম চাপ তৈরির চেষ্টা ইভেন সরকারের বা ঐক্যমত্য কমিশনের দিক থেকে, সেটাও খুবই ভুল। মানে রাজনৈতিক দল যদি কোনো একটা জিনিস ভালো জিনিসও না গ্রহণ করে, তার সে অধিকার আছে, সে সেটা নিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই, আসলেই নেই। এমনকি কোনো একটা দলকে বলতে পারেন আমি একটা সংস্কার মানি না, ধরুন না,
যারা বৈঠকে বসেছেন তারা কেউই বলেন না যে কিন্তু আমি একটা যদি বলবে ধরুন বিএনপি অনেক সংস্কার মানছে না, কোনো একদিন ফাইন মর্নিং ও বিরক্ত হয়ে গেল, ওকে এইটা নিতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, যখন বলছে ও খেপে টেপে বললো আমি একটা সংস্কার মানি না, আমি চলে আসলাম নোট অফ ডিসেন্ট সবগুলোতে। কথার কথা, অধিকার আছে, তার জন্য তাকে মাসুল পে করতে হতে পারে। জনগণ দেখলো যে বিএনপি আবারও আগের মতো হয়ে যেতে চায়, তাই জনগণ ভোট টোট দিল না, এসব হতে পারে, কিন্তু তার তো সে রাইটও আছে। আমি সেই কথাটাই বলতে চাইছি যে আমাদের কনসেনসাস রয়েছে, নোট অফ ডিসেন্টের প্রশ্ন যখন আসলো, আমাদের কনসেনসাসের মাধ্যমে যতটুকু হয় ততটুকুই হওয়া ভালো ছিল। এমন কিছু আমরা ওখানে দিলাম কেন যেটা আসলে নোট অফ ডিসেন্ট দিতে হয় কাউকে? এবং নোট অফ ডিসেন্ট যখন দিচ্ছে, ধরুন বিএনপি অনেকগুলোতে দিচ্ছে, বিএনপি জনগণকে কিন্তু আগে জানিয়ে দিয়েছে আমি কিন্তু ওগুলো মানি নেই। সো যখন আপনি ক্ষমতায় যদি তারা আসে, ওগুলো দিয়ে কাজ করার, ওগুলোকে কার্যকর করার কোনো দায়ভার তো তার থাকলো না। কোনো এক বা একাধিক দল বিএনপির বাইরে কারা কি আসলে নির্বাচন ঠেকানোর মতো সক্ষমতা আছে বাংলাদেশে এই মুহূর্তে? একটা ঘটনা আছে, সেটা একটু বলি। একটা অন্য জিনিস আছে, একটা অদ্ভুত ইন্টারেস্টিং জিনিস। ধরুন মাঠে নেমে আন্দোলন করে নির্বাচন ঠেকাবো, এই ক্ষমতা আসলে নাই কারণ, বিএনপি যদি মাঠে মুখোমুখি হয়। কিন্তু একটা সিনারিও হচ্ছে আওয়ামী লীগ মাঠে নেই, জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার একটা আলাপ আছে। ধরুন জাতীয় পার্টিকে চাপ দিয়ে নিষিদ্ধ করে দেয়া গেল, তারপর যদি জামাত আর এনসিপি বলে আমরা নির্বাচনে যাব না, কোনো দল নির্বাচন ঠেকাবো না, কিন্তু নির্বাচনে না যাওয়ার তো রাইট আছে। এই দুই দল যদি নির্বাচনে না যায়, তাহলে মাঠে আছে হচ্ছে বিএনপি এবং তার সাথে যত অ্যালাইন্ড পার্টি আছে সেগুলো। সেই নির্বাচন কি হবে তাহলে? একটা অদ্ভুত সমস্যার সামনে হতে পারে। জি তাসলিম আপা, আপনার কি মনে হয় এরকম পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ কিংবা মনে হয় সম্ভাবনা যে আছে আসলে কিনা? এরকম পরিস্থিতি হলে আসলে আমাদের কারোর জন্যই সেটা খুব ভালো কিছু বয়ে আনবে বলে মনে হয় না। বরং এই ফ্যাসিবাদী যে শাসকরা নানাভাবে আসলে ফ্যাসিবাদী বিরোধী যে অর্জনটা হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, অনেক মানুষ প্রাণ দিয়েছে, এবং এই অর্জনটা যাতে নস্যাৎ হয় তার জন্য যে নানান রকম প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মধ্যেই ফাঁদের মধ্যে আমরা আবার পড়তে যাব আর কি। আর এটার মধ্যে আমার কাছে যেটা মনে হয়, সংস্কারের ক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকারের ভিত্তিতে কিছু সংস্কারের দৃশ্যমান সংস্কার, আশু সংস্কার অবশ্যই সরকার করতে পারে। আর একটা গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রে কিন্তু একটা নতুন পরিস্থিতি আমরা দেখেছি যে প্রথমে পুলিশ বিদ্রোহ, পরে শ্রমিকদের মধ্যেও শ্রমিকরা যেমন দাবি তুলেছে, আবার আমরা দেখেছি যে সংসদে যারা ছিলেন তাদের অনেকেই কিন্তু পোশাক কারখানার মালিক ছিলেন, তাদের অনেকে পালিয়ে গেছেন, কেউ জেলে আছেন, তারা নিজেরাই ওইসব কারখানার মধ্যে অনেক রকম পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করেছেন। তো এই জায়গাগুলো থেকে আমাদের কাছে এটা মনে হচ্ছে একটা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র যেমন আপনার আবার গড়ে তোলার মতো বিষয় থাকে, গণঅভ্যুত্থান পরবর্তী সময় বেশ কিছুটা সময় কিন্তু পার হতে হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা, সেই জায়গাগুলো তৈরি করতে। ফলে মানে আলাদিনের প্রদীপের মতো এক বছরের মধ্যেই সব কিছু হয়ে যাবে সংস্কার, এটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি না। কিন্তু অগ্রাধিকারের ভিত্তিতে অবশ্যই কিছু সংস্কার করা যায়। কিন্তু যারা মনে করছেন যে কোনো কারণে তাদের নিজেদের সময় দরকার, সেই কারণে তারা মানে পেছাতে চাচ্ছেন নির্বাচন বা সংস্কারকে মুখোমুখি করছেন, এইটা আসলে দিন শেষে আমাদের মানে এই যে অর্জন, সেই অর্জনটাকে প্রশ্নবিদ্ধ করবে আমার কাছে। ধরুন দিন শেষে আসলে সংস্কারের কিছুই হলো না, অল্প কিছু 2-4টা সংস্কার বাস্তবায়ন হলো, তাহলে আসলে এই সরকার 19 মাস পরে নির্বাচন দেওয়ার কি কারণ থাকবে? দিন শেষে একেবারেই কোনোই সংস্কার হবে না। আমি নিজে শ্রম সংস্কার কমিশনের মধ্যে কাজ করেছিলাম এবং সেখানে আমরা প্রায় 448 পৃষ্ঠার সুপারিশ দিয়েছি, কিন্তু সেখানে আমরা আবার সুনির্দিষ্ট করে এটাও বলেছি যে অগ্রাধিকার ভিত্তিতে কিছু সুপারিশ সেগুলো যাতে বাস্তবায়ন হয় এবং সেগুলোর কিছু কাজ হচ্ছে, এবং অন্যান্য যেগুলোর ক্ষেত্রে ধরেন সংবিধান বলি, নির্বাচন কমিশন বলি, দুর্নীতি দমন বলি, এগুলোতে আসলে যে করা যায় না তা না, করা যায়। কিন্তু এটা আমার মনে হয় যে এইটার সাথে এইটাকে আমার মুখোমুখি না করে পরিস্থিতিটা, আমার মনে হয় যে আমাদের নির্বাচনের জন্য মানে এই পরিস্থিতিটা আটকে থাকবে না আর কি। কিছু সংস্কার হয়তো করা যাবে, কিন্তু মানে আমরা যদি আশা করি যে সমস্ত এক বছরে হয়ে যাবে, এটা আমার কাছে উচ্চাশা মনে হয়। জানি, ধন্যবাদ তাসলিম আপা। আমাদের সময় একদম শেষ। জাহেদ ভাই, আপনাকে একটা অন্য ধরনের প্রশ্ন করতে চাই। আমরা বৃহৎ রাজনৈতিক দল, অনেক কর্মী রাজনৈতিক দল হিসেবে বিএনপির নানা ধরনের বিভিন্ন অনিয়ম কিংবা অনাচারের কথা আমরা শুনেছি। বিভিন্ন দল, প্রায় 2000 মানুষকে বহিষ্কার করা হয়েছে, এবং এই যে ভোলাগঞ্জের কথা বললাম, সেখানেও একটা যোগাযোগের খবর আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। একই সাথে এনসিপি নতুন দল হিসেবে তাদেরও বিভিন্ন ধরনের সংবাদ আমরা দেখছি। দিন শেষে এই যে দুটো দলের অপকর্ম কিংবা কার্যাবলীকে মুখোমুখি দাঁড় করিয়ে এটা আসলে কার ফায়দা হচ্ছে, কিংবা এটা কি আসলে ফ্যাসিবাদ বিরোধী শক্তির কোনো ঐক্যে ফাটল ধরবে কিনা এতে করে? আমার মনে হয় না। এগুলো আসা উচিত, এগুলো আসার মাধ্যমেই আসলে আমরা ধাপে ধাপে একটা বেটার সোসাইটির দিকে এগিয়ে যাব। আপনি খেয়াল করবেন বিএনপি বহিষ্কার করছে,
2000 না, সংখ্যাটা এখন আরও বেশি, 4000 বা তারও বেশি হয়ে গেছে বিভিন্ন রকম জি। দুর্নীতি অনিয়মের ক্ষেত্রে। দ্যাট মিনস যখন কথা হচ্ছে, শোরগোল হচ্ছে, ভয় পাচ্ছে। বিএনপি যদি ক্ষমতায় আসে, যখন এগুলো হবে আপনি দেখবেন যে তখন আমরা তো আরো বেশি শোরগোল করব, কারণ এখন তো সে বলছে আমি শুধু বহিষ্কার করতে পারি, আমি তো আইনগত ব্যবস্থা জি। নিতে পারি না, তখন তুমি নিচ্ছ না কেন, সেই আলাপ হবে। এই শোরগোল রাদার আমাদেরকে এটা পিউরিফাই করবে। অনেক এলসিপির ধন্যবাদ ক্ষেত্রে জাহিদ একই ভাই। কথা। জি, জি। অনেক ধন্যবাদ তাসনিম আপা, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমাদেরও প্রত্যাশা দিন শেষে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন কিংবা বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি সেটি ভোটের মাধ্যমেই হতে হবে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় যে পথ সেখানে বাংলাদেশ এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।